আজ রবিবার 24 জানুয়ারি 2016, 11 মাঘ 1422 বঙ্গাব্দ, শীতকাল। দর্শক, ঋতুর পালাবদল যেন আর সবসময় নিয়ম মেনে হতে চাইছে না। আমাদের অত্যাচারে সব ঋতুই বোধহয় খুব অভিমান করেছে। আগে যেমন বাংলাদেশের সঙ্গে সব ঋতুরই একটা নিবিড় ঘনিষ্ঠতা ছিল, এখন আর সেই ঋতু ঘনিষ্ঠতা নেই, কেমন যেন আলগা হয়ে গেছে। আসুন আমরা পরিবেশের ব্যাপারে সচেতন হই, যেন ভবিষ্যতেও গর্ব করে বলতে পারি ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। আজকের সারাটা দিন সবার জন্য শুভ হোক, এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, অবসরে, স্বাস্থ্য কথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। আজকের অতিথি অনলাইন শিক্ষক ও গবেষক চমক হাসান। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল ভাই, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। ভাই, আপনি তো ইউটিউবে গণিত বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে টিউটোরিয়াল আপলোড করে থাকেন, যথেষ্ট জনপ্রিয় আপনার সেই ভিডিওগুলো। এছাড়া আপনি নিজে গান লিখেন, সুর করেন, বইও বেরিয়েছে আপনার। তো এই যাবতীয় ব্যাপারগুলো নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, আড্ডা দিব। তবে তার আগে আমাদের নিয়মিত কিছু আয়োজন। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অনলাইন শিক্ষক ও গবেষক চমক হাসানের কাছে। শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে, কি নিয়ে ব্যস্ত আছেন? আমি এখন পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে, তো ওখানে আমার শেষের দিকে এখন আর কি। আমি এখন থিসিস গোছানো নিয়ে কাজ করছি। আচ্ছা ভাই, আপনি গণিত এবং বিজ্ঞানের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানগুলো আপনি নরমাল যারা আপনার ভিডিওগুলো দেখে তাদের জন্য আপডেট করে থাকেন। এই যে ইউটিউবে মানুষকে সমস্যা সমাধানের যে একটা ভিন্ন ধারার একটা ভাবনা, এই ভাবনাটা আসলে ভাই কোত্থেকে এলো? এই চিন্তাটা আসলে আগে থেকে ছিল না। তো আমার মানে গণিতটা একটা ভালো লাগা ছিল সবসময়। এই ভালো লাগাটা আসলে তৈরি হয়েছিল যখন ক্লাস 9-10 ছিলাম। ওই সময়টাতে যেটা হয়েছিল, গল্পটা বলি। তখন আমি হচ্ছে ক্লাস 8-এর শেষের দিকে, ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষা আমি পেলাম অঙ্কে 100-তে 50। তারপরে আমার স্যার এসে বললেন যে তুই তো অঙ্কে ভালো না, তুই বিজ্ঞান না নিয়ে তুই আর্টস বা কমার্স নিয়ে পড়। তো আমার মনটা খারাপ হয়ে গেল। আমি তখন ফার্স্ট বয় ছিলাম। তো আমার মনে একটা জিদ চলে আসলো যে আমি কেন খারাপ করছি। আমি চেষ্টা করলাম বোঝার যে কেন খারাপটা হচ্ছে। আমি দেখলাম যে আমার অঙ্কের ভিত্তি বেসিক ভালো না। আমি অনেক কিছু ভিতর থেকে অনুভব করতে পারি না, ফিল করতে পারি না। তখন আমি যেটা করলাম ক্লাস 6-এর বইয়ের যে অঙ্কগুলো আছে, আমি পেছনে ফিরে গেলাম। ক্লাস 6-এর বইয়ের অঙ্কগুলো করলাম। তারপর অঙ্কগুলো করতে করতে মনে হলো আমি এখন একটু একটু পারি, একা একা করলাম, একদম কারো সাহায্য ছাড়া। তারপর আমি 7-এর বইয়ের অঙ্কগুলো করলাম। তারপর 8-এর বইয়ের অঙ্কগুলো যখন করছি, তখন আমি বুঝতে পারছি যে আমি আসলে এখন একা একা অঙ্কগুলো করার একটু একটু আমি পারি। ওই সময়টাতে যখন এক ধরনের কি বলা যায়, একটা অনুপ্রেরণা তৈরি হলো যে আমি এখন নিজে নিজে গণিত সমাধান করতে পারি। তো ওই বিশ্বাসটা থেকে, আত্মবিশ্বাসটা থেকেই তারপর একটু একটু ভালো করতে শুরু করলাম। তখনই ভালোবাসার জন্ম নেয় আসলে। আর এছাড়া সংখ্যার প্রতি ভালো লাগা সবসময় ছিল। তো দুটো একসাথে মিলে ক্লাস 9-এ খুব ভালো করেছিলাম অঙ্কে। আচ্ছা আচ্ছা, তো এভাবে আসলে আপনার গণিতের প্রতি ভালো লাগাটা তৈরি হলো। গণিতের প্রতি ভালো লাগা তৈরি হলো। আর আমি এখানে পড়াতাম, আমি গণিত অলিম্পিয়াড দলের সাথে যুক্ত ছিলাম। গণিত অলিম্পিয়াডের বাংলাদেশ গণিত অলিম্পিয়াড যেটা হয়, সেখানে একদম প্রায় শুরু থেকেই ছিলাম। তো ওখানে সারা বাংলাদেশে যখন যেতাম, তো গণিত অলিম্পিয়াড গুলোর সময় খুব মানে ফিল করতাম যে আমাদের দেশের মানুষেরা এখনো গণিতে অনেক কাঁচা এবং তাদের ভিতরে একটা গণিত ভীতি আছে। তো গণিত অলিম্পিয়াডের ফলে আস্তে আস্তে ওই ভীতিগুলো দূর হচ্ছিল। তো ওই সময় আমি ক্যাম্পে ক্লাস নিতাম। তো ক্যাম্পে যখন ক্লাস নিতাম, ক্যাম্পে আমার বেশ একটা জনপ্রিয়তা ছিল বলা যায়। তো তখন নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস পাচ্ছি যে আমি মনে হয় একটু একটু পড়াতে পারি। তো পড়ানোর ব্যাপারটা খুব এনজয় করতাম। পরে বেশ কিছু কোচিং সেন্টার, তারপরে নিজে নিজে এমনিতে পড়াতাম। তো পড়ানোর সময়টাতে পড়ানোর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন বাইরে গেলাম 2011-তে, এই পড়ানোর ব্যাপারটা খুব মিস করছিলাম। তখন মনে হলো যে আমি কেন বাইরে থেকেও পড়াই না, আমার কাছে তো ইউটিউব এখন আছে। তো আমি ইউটিউবে তখন ভিডিও আপলোড করতে শুরু করলাম যে আমি ইউটিউব দিয়েই পড়াবো মানুষকে। আচ্ছা হ্যাঁ, গত কয়েক বছরের চেষ্টা আসলে অনেক শিক্ষার্থীরই যে গণিত ভীতির কথা বলছেন সেটা অনেকটা দূর হয়েছে, কিন্তু আসলে সবার কিন্তু দূর হয়নি। সত্যি কথা বলতে শুধুমাত্র আমাদের দেশকে যদি দায়ী করা হয় এটা খারাপ হবে, এটা সারা ওয়ার্ল্ডে আমার ধারণা। এখন আমি যখন বাইরে দেখছি, বাইরেও মানে আমেরিকাতেও এই ভীতি যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা না। আসলে এই ভীতিটার কারণ আমার ধারণা যে আমরা যেভাবে শিখে এসেছি, মানে আমাদের এই এখনকার যে শিক্ষা ব্যবস্থাটা, এই যে গণমুখী শিক্ষা ব্যবস্থা যেটা বলে, এটা আসলে আমার ধারণা ইউরোপে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল সেই সময়কার থেকে যেটা শুরু, তো তখনই যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছিল সেটা আসলে খুব ভালো শিক্ষা ব্যবস্থা না। তারপরে আমাদের শিক্ষকেরা যেভাবে নিজেরা শিখে এসেছেন, তারা যখন শিখেছেন তাদের শিক্ষকেরাও এটার ভিতরে মজা আছে এই ব্যাপারটা আসলে খুব ফিল করাননি। যে কারণে তারা নিজেরাও যখন শেখান, তারা মজার ব্যাপারটা থেকে কিভাবে এটা করতে হবে, অঙ্ক করলে কিভাবে নাম্বার পাওয়া যায়, কিভাবে সূত্রগুলো লিখতে হবে, এই ব্যাপারগুলোতে তারা বেশি আগ্রহী হয়ে গেছেন। ফলে একটা ভীতি আসলে জন্মে গেছে মানুষের মধ্যে। গণিত শেখার মূল মন্ত্র হচ্ছে এসো মজা নিয়ে পড়ি। তো ভাই, এই ব্যাপারটার ব্যাখ্যাটা আপনার কাছ থেকেই শুনতে চাই একটু। এমনিপো এটা বলি, যেটা আসলে এসো মজা নিয়ে পড়ি। তো আমার কথা হচ্ছে যে
একটা কাজ যখন আমি জোর করে করি আর যখন আমি মজা নিয়ে করি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আসলে। আমি যখন জোর করে করি তখন ওটার ভেতরে আমি ঢুকতে পারি না, ওটার মানে ওটার আমার কাছে একটা বার্ডেন টাইপের একটা বোঝা হয়ে যায়। যখন আমি একটা জিনিস, একই জিনিস আমি যখন মজা নিয়ে করছি, তখন ওটার পেছনে আমি মানে ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি। আমি লাইফের একটা জিনিসে বিশ্বাস করি যে সময় খুব গুরুত্বপূর্ণ। আমি যেখানে সময় দেব, আমি সেই জায়গাটাতেই আমি আসলে শেষ পর্যন্ত ভালো করব। একটা ফর্মুলা আমি লিখেছিলাম, ফর্মুলাটা কোথায় একটু বলতে পারি আমি? হ্যাঁ, sure. আচ্ছা, p into 1 plus r to the power n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি হারের সূত্রে চক্রবৃদ্ধি হারের সুদের একটা ফর্মুলা, যে সুদ আসল হচ্ছে এটা। এখানে p হচ্ছে মূলধন, কতটুকু টাকা আমি ব্যাংকে রাখছি, আর হচ্ছে আমার সুদের হার, আর n হচ্ছে সময়, বছর যেটা। তো এটা আমার জীবনের জন্য আমি খুব জরুরি বলে মনে এটা করি। একটু দর্শকদের জন্য আমাদের ক্যামেরায়। Sure. আচ্ছা, p হচ্ছে জীবনের জন্য যদি চিন্তা করা যায়, একটা মানুষের কতটুকু মেধা আছে, কতটুকু সম্পদ নিয়ে সে এসেছে, এগুলো। তো p যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট আসলে পরের দুইটা টার্ম। p এর সাথে পুরো জিনিসটা গুণ আকারে আছে, গুণ একটা অপারেটর, আর এই পুরোটার সাথে n আছে পাওয়ার হিসাবে। পাওয়ার হচ্ছে গণিতের সবচেয়ে পাওয়ারফুল অপারেটর গুলার একটা। কোন জিনিস 2 এর পাওয়ার যদি 3 হয় 8 হয়ে যাবে, 2 এর পাওয়ার 4 হলে 16 হয়ে যাবে, মানে 5 হলে 32, খুব দ্রুত ধাই ধাই করে বেড়ে যায়। তো পাওয়ার খুব খুব পাওয়ারফুল জিনিস। সো জীবনে এনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে সময়। আমি গান করি বা যাই করি, আমি শুরু করেছি অনেক আগে যখন আমি শুরু করেছি, এত দিনে একটু 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 করে উন্নত করতে 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 আমি এখন যতটুকু পারি সেটা পারি। সো আমি যেটা বলছিলাম যে এইসব মজা নিয়ে পড়ি, একটা মানুষ যখন মজা নিয়ে কোনো কিছু করবে, সেটার পেছনে সে সময় দেয় আসলে। তার ভালো লাগে, একটা ভালো লাগার পেছনে তার কাজ করতে, মানে সে ওইটা নিয়ে সে সময় দিচ্ছে। যেহেতু এন তার ওখানে বেশি, এন যখনই বেশি হয়ে যায়, সময় বেশি হয়ে যায়, তখন সেই জায়গাটা সে ভালো করতে থাকে। তো এই ভালো করাটার জন্যই মানে ভালো যখন সে করতে থাকে, তখন সে শেষ পর্যন্ত একটা বড় কিছু ওখান থেকে করবে, এটা আশা করা যায়। এই জন্য আমি চাই যে মানুষ যখন ম্যাথ করছে, শুধু ম্যাথ না, আসলে সে যেটাই করতে চায়, যেটাই সে ভালোবাসে, সেটা সে মজা নিয়ে করুক, সে আনন্দ নিয়ে করুক, আনন্দটা তার থাক। অবশ্যই। আর এর ক্ষেত্রে আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে এরকম যে, ধরা যাক আমি যখন বুয়েটে গেলাম, এটা মজা করে বলি যে আমি যখন সেকেন্ড বা থার্ড ক্লাসগুলো করছিলাম বুয়েটে, আমি আসলে প্রচন্ড হতাশ ছিলাম। আমার মনে হচ্ছে যে একজন শিক্ষককে যেভাবে পড়ানো দরকার সেভাবে তিনি পড়াতে পারছেন না, অথচ তিনি অনেক সিনিয়র টিচার। আমি কাউকে আসলে অসম্মান করতে চাচ্ছি না, মানে যেটা হয়েছে যে এত বছর তার পার হয়ে গেছে, তিনি কিন্তু অনেক এন দিয়েছেন, এন যেটা সময়, কিন্তু অনেক সময় দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু তিনি পারছেন না। তখন আমি বুঝলাম একটা জিনিস, যে আর এটার ভ্যালু যদি 0 হয়, তাহলে ফর্মুলাটা দাঁড়ায় 1 টু দি পাওয়ার n, p তো থাকে সামনে। সো 1 টু দি পাওয়ার n, যখন n এর মান যদি 1 হয়, তবুও 1 টু দি পাওয়ার 1, n এর মান যদি 10 হয়, তবুও সেটা 1, n এর মান 100 হলেও সেটা 1। তার মানে হচ্ছে যে আর যদি 0 হয়, তখন হচ্ছে এইগুলো কোনো কিছু লাভ হচ্ছে না। তার মানে আর থাকতে হবে, অর্থাৎ তাকে তার যে অবস্থানে সে আছে, তার থেকে বেটার হওয়ার চেষ্টা করতে হবে, একটা চেষ্টা থাকতে হয়। সেই চেষ্টা যদি থাকে, আর এর মান যদি বেশি থাকে, তখন আপনি এন এর মান বাড়তে থাকলে আস্তে আস্তে তিনি উন্নতি করবেন। ইভেন আমি যখন গণিতের অঙ্ক করছি, তখন আমি চেষ্টা করি আরটা নিয়ে কাজ করার। এই আর যে তার ভেতরে চিন্তা করার একটা ক্ষমতা যদি তৈরি হয়, চেষ্টা করার ক্ষমতা তৈরি হয়, তখন সে ভালো করতে পারে। গণিতেও যারা ভালো করবে, তারা চেষ্টা করবে এই আর্টটাকে ভালো করতে। অবশ্যই। ভাই, কি মজা করে একটা সূত্র দিয়ে অনেকগুলো কথা বললেন। আমার মনে হয় শুধু গণিতের জন্য না, এটা আসলে জীবনের সব ক্ষেত্রে এই সূত্রটা আসলে অনেক প্রয়োজনীয়। ভাই, ইউটিউবে আপনি প্রচুর ভিডিও তো এখন পর্যন্ত আপলোড করেছেন, সেখানে ইউটিউবে যারা ভিউয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার্স রয়েছে আপনার সেই ভিডিওগুলো দেখে এবং বিভিন্ন সমস্যা যারা ফেস করে, সেগুলো নিয়ে আপনার কাছে আবার সমাধান চায়ও। ভাই, একটু জানতে চাইবো, এখন পর্যন্ত আপনি এমন কোনো বিশেষ সমস্যা কি রয়েছে যেটা আসলে খুব বেশি কমন, অনেকে এটার কথা বলছে, এরকম কোনো একটা বড় সমস্যা থেকে এখনো অনেকে বের হতে পারেনি? সেটা হচ্ছে যে, বলে ভাইয়া, আমি যখন আপনার ভিডিও দেখি কিংবা স্যার যখন ক্লাসে পড়াচ্ছেন, তখন আমি বুঝি, কিন্তু তারপরে আমি নিজে যখন করার চেষ্টা করি, তখন আর পারি না। হ্যাঁ, এই সমস্যাটা আমারও আছে, আমি বলছিলাম আপনাকে। আচ্ছা, এটা খুব কমন সমস্যা। তো এটার পেছনে আমার যেটা মনে হয় যে, চিন্তা করার ক্ষমতা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা সমস্যা দেখে নিজে চিন্তা করার চেষ্টা করা। তো যেটা হয় যে, ধরা যায় যখন স্যার পড়াচ্ছেন, তিনি একটা সমস্যা দেখার পরে সেই সমস্যাটা নিয়ে তিনি চিন্তা করছেন। তো যেটা হয়, তিনি চিন্তা করে অনেকগুলো পথ তার সামনে থাকে, সেই পথ থেকে একটা পথ বেছে নিয়ে সেটা আমাদেরকে দেন, আমাদের মানে শিক্ষার্থী যারা পড়ছে। অর্থাৎ কোন পথে যাব সেটা কিন্তু মানে শিক্ষক স্যার বলে দিচ্ছেন, তারপরে আমরা সেখান থেকে পড়ছি। যদি এটা হতো যে আমরা নিজেরাই সেই পথে যেতাম, তখন হচ্ছে সবচেয়ে ভালো হতো। স্যার যেহেতু পড়িয়ে দিচ্ছেন ওই অংশটুকু, এটা ভালো শিখছেন স্যার আসলে নিজেই, শিক্ষক নিজে শিখছেন, আমরা কিন্তু শিখতে পারছি না। তার মানে যেটা করতে হয়, নিজে চিন্তা করতে হয়। নিজে যখন চিন্তা করবো যে একটা সমস্যা দেখার পরে কিভাবে যাওয়া যায়, মোস্ট অফ দ্য কেস সবচেয়ে বেশি যেটা হবে, তিনি পারবেন না। অর্থাৎ যে শিক্ষার্থী চেষ্টা করছেন, তিনি প্রথমবার পারবেন না ধরে নেওয়া যায়, তারপরের বারও পারবেন না, তারপরের বারও পারবেন না, পারবো না, মনে হচ্ছে পারছি, দেখি তো পারি কিনা।
এই ফেজটায় যখন আমরা আসি যে পাচ্ছি না হঠাৎ করে মনে হচ্ছে যে একটু একটু পারি, তখন দেখা যাচ্ছে হয়তো নিজে পাচ্ছি না, একটা আবিষ্কার তখন মনে নিজে হয় আবিষ্কার এটাকে। করা, নিজে যখন মনে হয় যে জিনিসটা এখন আমি বুঝতে পারছি, অর্থাৎ যেটা করতে হবে স্যারের ভরসায় থাকলে চলবে না, একা একা অঙ্কগুলো করতে হয়, অঙ্ক হোক বা পড়া হোক, যে পড়াটাই হোক, নিজে নিজে করার চেষ্টা করতে হয়, নিজে নিজে চিন্তা করতে হয় ব্যাপারটা নিয়ে। তখন হচ্ছে আস্তে 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 এই চিন্তা করার ক্ষমতা ডেভেলপ করে, সব মিলিয়ে তখন সে আসলে বুঝতে শেখে আস্তে আস্তে। এটা হচ্ছে জরুরি জিনিস বেশি। আপনি দুটো বই প্রকাশ করেছেন এবং সেগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়েছে, এই বইগুলো সম্পর্কে একটু শুনতে চাইবো। একটা ছিল অনুবাদ গ্রন্থ গল্পে জল্পে জেনেটিক্স। এটা আচ্ছা। জেনেটিক্স যদিও আমার এলাকা না, তারপর আসলে ওই বইটা এত মজা ছিল, আমি যেহেতু মজা নিয়ে পড়াতে ভালোবাসি, তো ওই বইটা খুব মজা করে পড়ানো হয়েছিল। আমার মনে হয়েছিল যে ওই বইটা যদি অনুবাদ করি তাহলে হয়তো মানুষ মজার ব্যাপারটা ধরতে পারবে। তো ওইটা জেনেটিক্স এর উপর একটা বই ছিল, এই কার্টুন গাইড টু জেনেটিক্স, ল্যারি গনিক এবং মার্ক হুইলারের লেখা। সেই বইটাকে আমি অনুবাদ করেছিলাম, এটা ছিল প্রথম বই। আর দ্বিতীয় বইটা ছিল আমি যে গণিতের ভিডিওগুলো করছি, গণিতের রঙে, এই ভিডিওগুলো নিয়ে হাসি খুশি গণিত নামে একটা বই করেছিলাম। এই বইটাও খুব পাঠকপ্রিয়তা পেয়েছিল। তো এই বইটা হচ্ছে ওই গণিতের ভিডিওগুলোকেই লিখিত আকারে প্রকাশ করার একটা চেষ্টা ছিল, যে কারণ সবার কাছে তো এখনো ভিডিও পৌঁছায় না, Right. আমাদের দেশের এখনো একটা গ্রামীণ মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায় না। তো বই আকারে থাকলে সেটা তো তাদের জন্য অনেকটা তাদের সহজ জন্য হয়তো হয়ে যাচ্ছে যারা ভিডিও দেখতে পাচ্ছে না। যারা ভিডিও দেখতে পাচ্ছে না। ভাইয়া, বইয়ের কথা শুনলাম, গানের প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি নিজে লিখেন, সুর করেন এবং গেয়েছেন, সেই গানগুলো যথেষ্ট জনপ্রিয়। ভাইয়া, আমরা কি এই মুহূর্তে আপনার কণ্ঠে একটা গান শুনতে পারি? এখন তো দেশ থেকে দূরে থাকি নরমালি, তো এই দূরে থাকার ওই সময় মনে হয় যে দেশের জন্য কিছু করতে পারিনি, তো সেটা নিয়ে একটা গান করেছিলাম। মাঝে মাঝে অজানা কষ্ট এক মনটাকে বড় ভাবায়, কিছুই তো পারিনি দিতে মাগো আজও তোমায়, তবু তোমারই জন্য অনুভূতির সবটুকু যেখানে রই যত দূরে, এই হৃদয়ের সব কটা তন্ত্রীতে ঝংকার ওঠে তোমার সুরে, মাগো প্রতিটি রক্ত কণায় আজও আগলে রাখি তোমায়, এই অস্তিত্বে মিশে আছো অন্তহীন, মাগো তুমি রেখো জেনে এই আমরাই দেব মেনে, আধারের বাধা ভেঙে রাঙা ভোর রোদ্দুর মাখা দিন। বাহ, আসলে কি বলবো, মানে সাচ আ ট্যালেন্টেড গাই, মানে এত কিছু একসাথে। গড ব্লেস ইউ। বলছিলেন আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে টিচার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন, পিএইচডি করছেন। ভাই, এরপরে প্ল্যানটা কি? শেষ হলে কি করবেন? আমার ইচ্ছে হচ্ছে ফিরে আসা, আমি আমার দেশে থাকতে চাই। তো যেটা হবে হয়তো যে আমার স্ত্রী, তিনি এখন ওখানে পড়ালেখা করছেন, তো তার পড়ালেখা শেষ হওয়ার পরে তারপরে ফিরে আসার ইচ্ছা। আর এখানে এসে তারপরে এখানে হয়তো কোথাও পড়াবো, কোনো ইউনিভার্সিটিতে যদি সুযোগ হয় তাহলে পড়াবো, আর পাশাপাশি আমার গবেষণা চালিয়ে যাব। আর সাথে গণিত নিয়ে যে কাজগুলো করছি সেগুলোকে আসলে একটা প্ল্যাটফর্ম মতো দেওয়ার ইচ্ছা আছে। মানে এখন যেগুলো হচ্ছে সেগুলো তো ছোট ছোট, মানে ছোট পরিসরে একা একা করার চেষ্টা করছি। আমার ইচ্ছা আছে অনেক মানুষ নিয়ে তারপরে কাজগুলো করা, যেন গ্রাম পর্যন্ত জিনিসগুলো পৌঁছায়। আমি এখন যাই করছি, আমি জানি যে আমার ব্যাপারগুলো একটা লেভেল পর্যন্ত পৌঁছায়, তার বেশি পৌঁছায় না, একটা সার্টেন লেভেলে একটা certain আসলে level এ স্টাক হয়ে আছে, আটকে যায়। সবাই হ্যাঁ, পাচ্ছে না। সবাই পাচ্ছে না। তো আমার চেষ্টা হচ্ছে যে এরপরে যদি জিনিসগুলোকে সিডি আকারে বা ডিভিডি আকারে করা যায়, অথবা অনেক সময় এটা পসিবল যে মোবাইলের যে মেমোরি কার্ড, হয়তো মেমোরি কার্ড আকারেও হয়তো মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা করা যেতে পারে। তো ওই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা হবে। প্লাস প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াগুলোতেও হয়তো যদি কোনো প্রোগ্রাম করা পসিবল হয় সেটাও করা যেতে পারে। তো সবকিছুই নিয়ে এখনো ভাবছি আর কি, সবকিছুরই পরিকল্পনা আছে। আচ্ছা, অনেক সুন্দর পরিকল্পনা। আশা করি যে পরিকল্পনা এবং স্বপ্ন দেখছেন সেটা অবশ্যই পূরণ হবে। ভাইয়া, এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, আমাদের দর্শকরা, তাদের মধ্যে আপনার শিক্ষার্থীরাও রয়েছেন অনেকেই অবশ্যই, আর বিশেষ করে যাদের ভীতি রয়েছে, গণিতের প্রতি ভীতি বা পড়ালেখার প্রতি ভীতি রয়েছে, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? নিজেকে আটকে ফেলার দরকার নেই। মানে আমরা খুব দ্রুত আসলে কোনো বাধা দেখলেই আটকে যাই। এই আটকে ফেলাটা খুব খারাপ জিনিস, সাহস করে এগিয়ে যেতে হয়। গণিত যদি কোনো জায়গায় ভয় লাগে, তখন যেটা করতে হবে যে নিজে নিজে এটাকে নিয়ে চেষ্টা করতে হবে, সময় দিতে হবে। আর সাথে সাথে খুব ভালো একটা উপায় হচ্ছে যে ছোট বোন বা ছোট কেউ থাকলে তাকে একটু পড়ানো, এটা খুব ভালো কাজ করে। আচ্ছা। এটাতে যেটা হয় যে সে যখন পড়াচ্ছে, পড়ানোর সময় কিছু জিনিস নিজের খুব পরিষ্কার হয়ে যায়। তো যখন নিজের পরিষ্কার হয়ে যায়, সেটা নিজেকে আবার অনুপ্রেরণা দেয় যে দেখি তো আরেকটু এই জিনিসটা নিয়ে আরেকটু পড়া যায় কিনা। তো সে আরেকবার ওই ব্যাপারগুলো নিয়ে নিজে ভাবতে শুরু করে। তো এটা একটা ভালো জিনিস, এটা একটা ভালো আইডিয়া। এটা করলে হয়তো তারা গণিত ভীতি থেকে মুক্তি পেতে অনেক পারে। শুভকামনা থাকবে। অনেক ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আইরিশ লেখক জেমস জয়েসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভুল করতে করতেই মানুষ আবিষ্কার করে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। দেখা হবে আগামী দিন। সেই পর্যন্ত বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।